আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। ঈদের পর আমাদের ব্যবসায় শিক্ষা শাখার আজকেই হচ্ছে সর্বপ্রথম ক্লাস। আজকে আমরা যে অধ্যায়টা পড়বো, অধ্যায়টার নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। ঝুঁকি ও মুনাফার হার এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন মিনিমাম আসে পরীক্ষায়। আমাদের ফিন্যান্স ফার্স্ট পেপার থেকে শুধুমাত্র তৃতীয় অধ্যায় অর্থের সময়মূল্য থেকে পরীক্ষাতে 3টা সিকিউ প্রশ্ন আসে। বাকি সব অধ্যায় থেকেই মোটামুটি 2টা করে সিকিউ প্রশ্ন হচ্ছে আমাদের পরীক্ষাতে আসবে, ঠিক আছে? আচ্ছা, তো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ 2টা পার্ট আছে বা 3টা পার্ট আছে, যে 3টা পার্ট আমরা স্কিপ করার ট্রাই করি বা আমরা স্কিপ করি। কেননা আমাদের কাছে এটা একটু জটিল মনে হয়, একটু ঝামেলার মনে হয়। কিন্তু এই অধ্যায়ের সকলগুলো প্রশ্নই হচ্ছে একরকম ক্যাটাগরির। তুমি যদি একটা একটু ভালো করে বুঝো বা বেসিক কনসেপ্টটা যদি তুমি বুঝো, তাহলে তুমি এই অধ্যায়ের সকল অঙ্কই মোটামুটি ইনশাল্লাহ পারবে আশা করি, ঠিক আছে? মুনাফার হার ভিত্তিটাই হচ্ছে আমার মুনাফার হার। তার মানে এই অঙ্ক করতে গেলে প্রশ্নের ভিতরে যে জিনিসটা দেওয়া থাকে সেই জিনিসটাই হচ্ছে মুনাফার হার। প্রশ্নের যে জিনিসটা দেওয়া থাকে সেই জিনিসটাই হচ্ছে মুনাফার হার। তো যেহেতু এটা উদ্দীপকে দেওয়া থাকে, মাঝে মাঝে গতে এটা চলে আসতে পারে যে মুনাফার হার নির্ণয় করো, মানে মুনাফার হারটা আমাকে নির্ণয় করতে বলতে পারে, যেটা উদ্দীপকেই দেওয়া থাকে অলরেডি, ঠিক আছে? তাহলে দেখো লেখা আছে কি, যে মুনাফার হার নির্ণয়ের মাধ্যমেই এই অধ্যায়ের সকল অঙ্কের প্রাথমিক ধাপ কি হয়, শুরু হয়। প্রাথমিক ধাপ শুরু হয় কিসের মাধ্যমে? শুরু হয় হচ্ছে মুনাফার হার নির্ণয়ের মাধ্যমে। তো এই মুনাফার হারটা যারা প্রশ্নকর্তা তারা আগেই নির্ণয় করার পর আমাদেরকে উদ্দীপকে মুনাফার হারটা দিয়ে দেয়। সেই মুনাফার হার থেকে আমরা অঙ্ক করি। মুনাফার হার থেকে আমরা কি করি? অঙ্ক করি। কিন্তু এই মুনাফার হারটা কিভাবে বের করে সেইটাও আমাদের শিখতে হবে, কারণ এটা পরীক্ষাতে গ নাম্বারে অথবা অবজেক্টিভে চলে আসতে পারে। তাহলে উদ্দীপকে যে মুনাফার হার দেওয়া থাকে অঙ্ক করার জন্য, তা এইখানে বর্ণিত সূত্রের মাধ্যমে করা হয়। তার মানে উদ্দীপকে যে মুনাফার হারটা থাকে সেটা এই সূত্রের মাধ্যমে কি করতে হয়। আর মুনাফার হারকে প্রকাশ করা হয় আর দ্বারা। মুনাফার হারকে প্রকাশ করা হয় কি দ্বারা? আর দ্বারা, ঠিক আছে? দেখো আমি একটা সূত্র লিখছি, সি এর বদলে এখানে থাকতে পারে আই, আবার সি এর বদলে তুমি লিখতে পারো ডি। সি এর বদলে তুমি লিখতে পারো কি? সি এর বদলে তুমি লিখতে পারো ডি। তো তুমি যেইটাই লেখো না কেন সেইটাই রাইট, ঠিক আছে? তুমি যদি এখানে ডি লেখো তাও রাইট, যদি আই লেখো তাও সঠিক, যদি সি লেখো তাও কি সঠিক। তার মানে এই 3টা ডি আই সি এক এক বইয়ে এক একটা ওয়ার্ড লেখা, তুমি যেইটাই লেখো কোনো সমস্যা নাই, অঙ্ক কি? অঙ্ক হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে এই সি কি? লভ্যাংশ বা সুদের পরিমাণ। লভ্যাংশ বা সুদের পরিমাণ আমরা ষষ্ঠ অধ্যায়ে আয়ের মান যেভাবে নির্ণয় করছি, আয়ের মান আমরা কিভাবে নির্ণয় করছি? আমাদের যে সুদের হার বা কুপন হার দেওয়া থাকতো সেটাকে আমরা অভিহিত মূল্যের উপর ধার্য করতাম। তো তখনই হচ্ছে কি করা হতো? আয়ের মান নির্ণয় করা হতো। নাজিয়া তাসনিম ইজ ওয়াচিং, ভেরি গুড, ক্লাস করো। আচ্ছা, তাহলে হচ্ছে তখনই আমাদের আয়ের মান অথবা সি এর মান বের হয়ে যেত। P1 কি? P1 হচ্ছে সম্পদ বা বিনিয়োগের সমাপনী মূল্য। সম্পদ বা বিনিয়োগের কি? সমাপনী মূল্য। আচ্ছা, এটা দেখা যাচ্ছে না, ওকে। আর P0 হচ্ছে সম্পদ বা বিনিয়োগের প্রারম্ভিক মূল্য, ঠিক আছে? এখন প্রারম্ভিক মূল্য কোনটা আর সমাপনী মূল্য কোনটা সেটা আমরা পরবর্তী স্লাইডেই জানতে পারবো। আমরা সূত্রটা একটু খাতায় লিখে রাখি, আমরা লিখে লিখে প্র্যাকটিস করে ফেলি, ক্লাসের সাথে সাথে আমাদের প্র্যাকটিসও কি হয়ে যাবে। তাহলে মুনাফার হারের সূত্র কি? I বা C প্লাস P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P0 ইন্টু 100। ক্লিয়ার? P0 হচ্ছে প্রারম্ভিক মূল্য বিনিয়োগের, P1 হচ্ছে বিনিয়োগের সমাপনী মূল্য অথবা বাজার মূল্য। সমাপনী মূল্য অথবা বাজার মূল্য। আচ্ছা, চলো আমরা পরের স্লাইডে যদি যাই, দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বলা আছে তামিম এক বছর পূর্বে এবি কোম্পানির প্রতিটি বন্ড 1000 টাকায় ব্যয়ে ক্রয় করে। এই যে প্রতিটি বন্ড সে 1000 টাকা করে ক্রয় করছিল, কখন ক্রয় করছিল? অবশ্যই এটা পূর্বে ক্রয় করছে। ক্রয় কি আগে করে, তারপরে তার দাম কি হয়? চেঞ্জ হয়। মানে দাম চেঞ্জ হয় বছরের শেষে, আর শুরুর দিকে কি করা হয়? ক্রয় করা হয়। তাহলে এই 1000 হচ্ছে আমার P0, 1000 হচ্ছে আমার P0, কারণ এটা হচ্ছে আমার প্রারম্ভিক মূল্য, ঠিক আছে? আচ্ছা, এরপর বলছে বর্তমানে বন্ডটির বাজার মূল্য 1100 টাকা। তাহলে বাজার মূল্য যেটা থাকবে সেটাই হচ্ছে ভবিষ্যতের প্রাইস অর্থাৎ সমাপনী মূল্য। ক্রয় মূল্য ছিল 1000 শুরুর দিকে, সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে বাজার মূল্য হয়েছে কত? 1100। এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে
যে বাজার মূল্য কি সবসময় বেশি হবে, এটা কি সমান হইতে পারে না অথবা কম হইতে পারে না? অবশ্যই এটা সমানও হইতে পারে, সেটা কি হইতে পারে, কমও হইতে পারে। মাঝে মাঝে উদ্দীপকের ভিতরে দেখবা প্রত্যাশিত আয়ের হার অথবা মুনাফার হার মাইনাসে দেওয়া আছে, যে -10%, -5%। মাইনাসে তখন কেন যায়? কারণ হচ্ছে বাজার মূল্যের টাকা তখন কম হয়। তাহলে আমাদেরও যদি বাজার মূল্যের টাকাটা কি হইতো, এখানে যদি 900 টাকা হইতো, তাহলে আমাদের উত্তরও মাইনাস ফিগারে কি হইতো, বের হইতো। তার মানে এই বাজার মূল্যের টাকা কমও হইতে পারে বর্তমান মূল্যের চাইতে, সমানও হইতে পারে, আবার কি হইতে পারে, বর্তমান মূল্যের চাইতে বেশিও হইতে পারে। তো আমাদের এই অঙ্কে যেহেতু বেশি, তার মানে উত্তর আসবে কি, উত্তর আসবে পজিটিভ। যদি বাজার মূল্য লিখিত মূল্যের চাইতে কম হইতো, তাহলে আমাদের উত্তর আসতো কি, উত্তর আসতো নেগেটিভ। ভেরি গুড, এটা মনে রাখবো, অবজেক্টিভে আসে। তাহলে আমাদের কুপন রেট বলছে কত পার্সেন্ট, কুপন রেট বলছে 10%। আর এটার মান কি, এটার মান হচ্ছে P1। ক্লিয়ার? আচ্ছা, তো এখন আমরা আমাদের সূত্রটা হচ্ছে লিখবো। সূত্রটা কি, যে আর ইকুয়াল টু, উপরে হচ্ছে আই প্লাস ফার্স্ট ব্র্যাকেট শুরু P1 মাইনাস P0, নিচে হচ্ছে কি P0 ইন্টু কত, ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে 100। বাংলা লেখা যাবে না, বাংলা লিখলে সব বাংলা লিখতে হবে, ইংলিশ লিখলে সব ইংলিশ লিখতে হবে ফিনান্সে। তাহলে এখন আমার P0 এর মান কত, আমার P0 এর মান হচ্ছে 1000, আমার P0 এর মান হচ্ছে 1000। আমার আয়ের মান কত, আয়ের মান কিভাবে বের করে, প্রতিটা অধ্যায়ে, ষষ্ঠ অধ্যায়ে আমরা আয়ের মান যেভাবে বের করছি, এই অধ্যায়ে আমরা আয়ের মান সেভাবেই বের করব। তাহলে 1000 হচ্ছে আমার লিখিত মূল্য, কুপন রেট হচ্ছে 10%। তাহলে 1000 এর 10% কত টাকা, 1000 এর 10% হচ্ছে 100 টাকা। তাহলে প্লাস এখানে হবে 1100, আর মাইনাস হবে কত, মাইনাস হবে হচ্ছে 1000, মাইনাস হবে হচ্ছে 1000। ঠিক আছে, ওকে। তাহলে যদি আমি ক্যালকুলেশন করি, আমার ফাইনাল রেজাল্ট কত আসবে, ক্যালকুলেশন করলে ফাইনাল রেজাল্ট কত আসবে, উপরে হয় 200, নিচে ভাগ হবে 1000, ইন্টু কত, 100। উত্তর হবে আমার 20%। আমার উত্তর হবে 20%। আমার উত্তর হবে কত পার্সেন্ট, 20%। আশা করি এই ম্যাথটা তোমরা বুঝছো। এটা হচ্ছে গতেও আসতে পারে, আবার এটা হচ্ছে কি অবজেক্টিভেও আসতে পারে। তাহলে যেটা হচ্ছে ক্রয় মূল্য সেটা হয় P0, যেটা বাজার মূল্য সেটা হয় কি P1। আর অভিহিত মূল্য বা ক্রয় মূল্যের উপর কুপন রেটের পার্সেন্টেজ দিলেই আমি পেয়ে যাব কিসের মান, আমি পেয়ে যাব হচ্ছে আমার আয়ের মান। যার যার মান যেখানে যেখানে বসাবো, ক্যালকুলেশন করব, ফাইনাল আনসার কি হয়ে যাবে, নির্ণয় হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো এইখানে কিছু থিওরিটিক্যাল পড়া আছে, এখানে কিছু থিওরিটিক্যাল পড়া আছে, যেগুলো হচ্ছে আমাদের পরীক্ষাতে কতে আসতে পারে, এই অধ্যায়ের খতেও আসতে পারে, মানে জ্ঞানমূলকেও আসতে পারে, এবং অনুধাবনমূলকেও এই প্রশ্নগুলো আসতে পারে। আবার অবজেক্টিভের জন্য এই অধ্যায় থেকে এই ঝুঁকির প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা সবাই থিওরি পড়তে চাই না, কিন্তু এই থিওরিগুলো আমাদের মিনিমাম একটু জানা থাকতেই হবে, নয়তো হচ্ছে পরীক্ষাতে আমরা অ্যান্সার করতে ঠিকমতো পারবো না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা একটু থিওরিগুলো দেখে নেই, একটু নোট করে নেই, আর এর পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। এই পিডিএফ ফাইল থেকে এই থিওরিগুলো শর্টকাটে একটু পড়ে নিও, কারণ এখানে নোট করার মতোই কি করা আছে, লেখা আছে। ঠিক আছে? আচ্ছা, দেখো সবার আগে যে ঝুঁকির কথা বলছে সেটা হচ্ছে কোম্পানি ঝুঁকি। কোম্পানি ঝুঁকি, ঠিক আছে? কোম্পানি ঝুঁকি কোনগুলা, যেগুলো হচ্ছে কোম্পানি বা ব্যবসায়ের সাথে সম্পর্কিত, মানে সরাসরি ব্যবসায়ের সাথে সম্পর্কিত, এইরকম ঝুঁকিগুলোকে বলা হয় কোম্পানি ঝুঁকি। পরীক্ষাতে প্রশ্ন আসবে নিচের কোনগুলো কোম্পানি ঝুঁকি। 1-এ দেওয়া থাকবে মামলা, 2-এ দেওয়া থাকবে অবরোধ, 3-এ দেওয়া থাকবে যুদ্ধ। তো যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা সেটা হচ্ছে আমার কোম্পানি ঝুঁকি না। তো কোম্পানি ঝুঁকি কোনগুলা সেগুলো আমার চিনতে হবে। ঠিক আছে? আবার বাজার ঝুঁকি কোনগুলা সেগুলো আমার কি করতে হবে, চিনতে হবে। তাহলে এই যেখানে আছে মামলা, অবরোধ, অদক্ষতা, শ্রমিকের অসন্তোষ বা শ্রমিকদের ধর্মঘট, সেটা হচ্ছে আমার কোম্পানির ঝুঁকি। আর এই ঝুঁকিটাকে বলা হয় পরিহারযোগ্য ঝুঁকি। আবার প্রশ্ন আসতে পারে নিচের কোনটি পরিহারযোগ্য ঝুঁকি, উত্তর হবে কি কোম্পানি ঝুঁকি। জ্ঞানমূলকে প্রশ্ন আসতে পারে কোম্পানি ঝুঁকি কাকে বলে, উত্তর হবে কোম্পানি বা ব্যবসায়ের সাথে সম্পর্কিত ঝুঁকিকে কোম্পানি ঝুঁকি বলে। তো একই সাথে আমার জ্ঞানমূলক এবং অনুধাবন দুইটাই কি হবে, কমপ্লিট হবে। 2 নম্বরে বলছে ব্যবসায়িক ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আয় হতে পরিচালন ব্যয় পরিশোধ করতে
না পারার যে সম্ভাবনা, মানে আমার যে আয় হয়, পরিচালন ব্যয় কোনগুলো, আমার নিত্য দৈনন্দিন ব্যয় যে সমস্ত কিছু আছে, যেমন ভাড়া, বেতন, কাঁচামাল ক্রয়, এগুলো হচ্ছে আমার পরিচালন ব্যয়, মানে কোম্পানি পরিচালনা করতে গেলে যে ব্যয়গুলা কি সংগঠিত হয়। তো আমার প্রতিষ্ঠানের যে ইনকাম, আয়, সেই আয় থেকে যদি আমি পরিচালন ব্যয় মিটাতে না পারি, তাহলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটার নামই হচ্ছে কি ঝুঁকি? ব্যবসায়িক ঝুঁকি। আর্থিক ঝুঁকি, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে অনেক বেশি আসে আর্থিক ঝুঁকি। ঠিক আছে, আর্থিক ঝুঁকির ক্ষেত্রে কি, যে ঋণের সুদ এবং আসল পরিশোধ করার অক্ষমতা। ধরো তুমি ঋণ নিছো, পরীক্ষাতে প্রশ্নটা কিভাবে আসে একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। বন্ড একটা কি, একটা হচ্ছে ঋণের দলিল। বন্ড একটা ঋণের দলিল। তাহলে যদি পরীক্ষাতে প্রশ্ন আসে নিচের কোন উৎস হতে, নিচের কোন উৎস হতে মূলধন সংগ্রহ করলে আর্থিক ঝুঁকির সৃষ্টি হবে, উত্তর হবে বন্ড অথবা ডিবেঞ্চার, আর বাংলায় হলে ঋণপত্র। তার মানে আমি যদি ঋণপত্রের সাহায্যে, ডিবেঞ্চারের সাহায্যে অথবা বন্ডের সাহায্যে কি করি, মূলধন সংগ্রহ করি, তাহলে আমার প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকির সম্ভাবনা কি হয়, বৃদ্ধি পায়। কারণ বন্ড হচ্ছে এক প্রকারের ঋণ। আবার পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে বন্ড কিভাবে আর্থিক ঝুঁকির সৃষ্টি করে, অনুধাবনমূলক এই প্রশ্নটা আসতে পারে। তখন আমাদের লিখতে হবে বন্ড যেহেতু একটা কি, ঋণের দলিল, একটা ঋণের মাধ্যম, বন্ডের মাধ্যমে ঋণ নেওয়া হয়, আর ঋণের সুদ এবং ঋণের আসল পরিশোধ করার ব্যর্থতা থেকে আর্থিক ঝুঁকির সৃষ্টি হয়। সেই কারণে বন্ড থেকে যদি আমি মূলধন সংগ্রহ করি, প্রতিষ্ঠানের আর্থিক ঝুঁকি সৃষ্টির সম্ভাবনা কি থাকে। তাহলে এই আর্থিক ঝুঁকিটা কি, খুবই ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মাথায় রাখবা। সুদ হারের ঝুঁকি, ধরো আজকে সুদের হার 10%, এক মাস পরে সুদের হার হয়ে গেছে 12%। আজকে তুমি ব্যাংক থেকে ঋণ নিলে তোমাকে সুদ দিতে হইতো 10%, এক মাস পর সরকার এমন নীতি নিয়ে আসছে যে সুদ দিতে হয় 12%। যেমন ইউনূস সরকার এখন এমন একটা রুলস জারি করছে যে তোমার ব্যাংক থেকে যদি তুমি ঋণ নেও, ব্যবসায়ীরা যদি ব্যাংক থেকে ঋণ নেয়, ঋণের সুদ কি হয়ে গেছে, বেড়ে গেছে, মানে সুদের পরিমাণ বাড়ছে। তার মানে যারা ঋণ নেয় তাদেরকে বেশি পরিমাণে সুদ দিতে হয়, আবার যারা ব্যাংকে টাকা জমা রাখে তারা আবার বেশি সুদ কি পায়। যেহেতু তারা সুদ বেশি পায়, এই কারণে মানুষ ব্যাংকে টাকা বেশি বেশি কি করতেছে, এখন জমা রাখতেছে। ক্লিয়ার? কারণ ব্যাংকগুলোকে বাঁচাইতে হবে, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যেতেছে, ব্যাংকগুলোকে কি করতে হবে, বাঁচাইতে হবে। এই কারণে সুদের হার বাড়াই দিচ্ছে ইউনূস সরকার। ঠিক আছে, এই যে সুদের হারের ব্যাপারগুলা, টেকনিক্যাল ব্যাপারগুলা, অর্থনীতির যে ব্যাপারগুলা, সেগুলো আমাদের বুঝতে হবে, আমাদের পড়াশোনার সাথে রিলেট করে করে পড়তে হবে। তাহলে হচ্ছে ফিনান্স পড়তে অনেক ইন্টারেস্টিং লাগে, খুব মজা লাগে। আর নয়তো ফিনান্স খুবই বোরিং লাগবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে হচ্ছে সুদের হার, ভবিষ্যতে সুদের হার পরিবর্তনের ফলে, সুদের হার বাড়ার ফলে অথবা কমার ফলে যে ঝুঁকির সৃষ্টি হয়, সেটাই হচ্ছে কি, সুদ হারের ঝুঁকি। ক্লিয়ার? আচ্ছা, কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারো, আমি অ্যান্সার করে দেব, কোনো সমস্যা নাই। পরের স্লাইডে চলে যাই। বাজার ঝুঁকি বলছে, বাজার ঝুঁকি অর্থনৈতিক অবস্থা ও সরকারি নীতির পরিবর্তন, রাজনৈতিক অস্থিরতা যা কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে, কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে কোনো ঝুঁকি যদি হয়, সেটাই হচ্ছে বাজার ঝুঁকি। বাজার ঝুঁকিকে বলা হয় অপরিহারযোগ্য ঝুঁকি, যে ঝুঁকি পরিহার করা যায় না, যে ঝুঁকি পরিহার করা যায় না, অবশ্যই এই ঝুঁকির ভিতরে পড়তেই হবে। রাজনৈতিক অস্থিতিশীলতা বা অস্থিরতা যদি দেশে থাকে, প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠানেরই সেই ঝুঁকির ভিতরে পড়তে হয়, কেউ বাঁচতে পারে না। এর ভিতরে আছে মুদ্রাস্ফীতি, যুদ্ধ এবং অর্থনৈতিক মন্দা, এই তিনটা খুব বেশি ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে তারল্য ঝুঁকি। দেখো, আমি একটা সিকিউরিটিতে বিনিয়োগ করছি, ধর আমি গোল্ডে বিনিয়োগ করছি, গোল্ড সবচাইতে সহজে ক্যাশে বা নগদ টাকায় রূপান্তর করা যায়, তার মানে তার তারল্য ঝুঁকি কম। এখন আমি এমন একটা সম্পদে বিনিয়োগ করছি যেই সম্পদটা সহজে মানুষ কিনতে চায় না, সহজে বিক্রি করা যায় না, তাহলে সেই সম্পদের তারল্য ঝুঁকি সবচাইতে কি, সবচাইতে বেশি। তাহলে এখানে বলছে বিনিয়োগকৃত সিকিউরিটিজ দ্রুত নগদ অর্থে রূপান্তর করতে যে ঝুঁকি সৃষ্টি হয়, তার মানে যেই সম্পদটাকে নগদে কনভার্ট করতে, নগদ টাকায় রূপান্তর করতে সময় বেশি লাগে, সেই সম্পদের তারল্য ঝুঁকি বেশি। যার কম লাগে তার তারল্য ঝুঁকি কম। এইটা থেকে বোর্ডে প্রশ্ন আসতে পারে কিভাবে, প্রশ্ন আসতে পারে এইভাবে যে নিচের কোন সম্পদের তারল্য সবচেয়ে বেশি, আমরা এমসিকিউ ক্লাসে শিখবো, নিচের কোন সম্পদের তারল্য সবচেয়ে বেশি। সেখানে যদি গোল্ড থাকে বা স্বর্ণ থাকে,
বা শেয়ার থাকে, শেয়ারের তারল্য বেশি, গোল্ডের তারল্য বেশি। কারণ শেয়ার সহজে বিক্রয় করা যায়, গোল্ড বা স্বর্ণ সহজে বিক্রয় করা যায়। আবার যদি বলে কোনটার তারল্য কম, মানে সহজে বিক্রি করা যায় না, তখন উত্তর হবে কি? উত্তর হবে দালান কোঠা। কারণ দালান কোঠা বা ফ্ল্যাট এগুলো সহজে বিক্রয় করা যায় না। ঠিক আছে? আচ্ছা, পরে বলছে বিনিময় হার ঝুঁকি। আমাদের বাংলাদেশের টাকা হচ্ছে 100 টাকা, $1 100 টাকা। যদি কখনো ডলারের দাম কমে যায়, ধরো $1 আর 100 টাকা নাই, $1 হয়ে গেছে 80 টাকা। তো এই যে বৈদেশিক মুদ্রার মান বা ডলারের মান কমে যাওয়ার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয়েছে, সেটাই হচ্ছে কি? বিনিময় হার ঝুঁকি। সেটাই হচ্ছে বিনিময় হার ঝুঁকি। যে দেশি মুদ্রার তুলনায় বিদেশি মুদ্রার দাম কমে গেলে, বিদেশি মুদ্রার দাম কমে গেলে, দেশি মুদ্রার তুলনায় বিদেশি মুদ্রার দাম যদি কমে যায়, তাহলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটাই হচ্ছে কি ঝুঁকি? বিনিময় হার ঝুঁকি। তারপর বলছে ক্রয় ক্ষমতা ঝুঁকি। মুদ্রাস্ফীতির কারণে ক্রয় ক্ষমতা হ্রাস পাওয়ার যে ঝুঁকি, তাকে বলা হয় ক্রয় ক্ষমতা ঝুঁকি। এটা খুব ইম্পর্টেন্ট যে মুদ্রাস্ফীতির সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক কেমন? বিপরীত। মুদ্রাস্ফীতির সাথে ক্রয় ক্ষমতার সম্পর্ক কি? ক্রয় ক্ষমতার সম্পর্ক হচ্ছে বিপরীত। এই অধ্যায়ে এই থিওরিগুলো, এই ঝুঁকির থিওরিগুলো আমাদের শিখতে হবে, বুঝতে হবে, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নের অ্যান্সার করার জন্য। ক্লিয়ার? আমরা এখন সরাসরি ম্যাথে প্রবেশ করব। ওকে, আশা করি তোমরা এই থিওরিগুলা বুঝতে পারছো। দেখো, ঝুঁকির পরিমাপ আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে গড় আয়ের হার শিখবো। আদর্শ বিচ্যুতি অথবা পরিমিত ব্যবধান দুইটা একই নাম। আদর্শ বিচ্যুতি যেই কথা, পরিমিত ব্যবধান একই কথা। আদর্শ বিচ্যুতি যেই কথা, পরিমিত ব্যবধান কি? একই কথা। আরেকটা হচ্ছে বিভেদাঙ্ক। ঠিক আছে? তাহলে এই সূত্রগুলো চেঞ্জ হয়। গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি, এদের সূত্র চেঞ্জ হয়। যদি বছর দেওয়া থাকে তাহলে একরকম সূত্র হয়, যদি সম্ভাবনা দেওয়া থাকে তাহলে আরেক রকমের সূত্র হয়। দুইটা সূত্রই আছে, এই সূত্রের বাইরে কোনো সূত্র নাই। কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষা, আমরা সবাই মোটামুটি এই সূত্রগুলো কম বেশি সবাই একটু চিনি, তাও আমরা সূত্রটা আবার একটু তোমাদেরকে দেখাবো। ক্লিয়ার? আচ্ছা, দেখো এই যে এখানে একটা সূত্রগুলো দেওয়া আছে, আমি তোমাদেরকে সহজে জাস্ট একটু কিভাবে তোমরা মানে শর্টে মনে রাখবা বা সহজে মনে রাখবা সেই জিনিসটা একটু দেখাই। ঠিক আছে? দেখো, এখানে বলা আছে গড় আয়ের হার, এখানে বলা আছে গড় আয়ের হার, এইখানেও বলা আছে গড় আয়ের হার। এইখানে লেখা আছে সম্ভাবনা এবং এইখানে লেখা আছে কি? এখানে লেখা আছে হচ্ছে বছর। ঠিক আছে? বছর। তাহলে বছর থাকলে একরকম সূত্র হয়, সম্ভাবনা থাকলে আরেক রকম সূত্র হয়। সূত্র ভুলে না যাওয়ার জন্য ফিন্যান্সের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা সূত্র ভুলে যাই, সূত্র আমাদের মনে থাকে না। অঙ্ক পারি কিন্তু আমরা সূত্র ভুলে যাই, এই কারণে আমরা অঙ্ক কি করতে পারি না, অঙ্ক আমরা মিলাই আসতে পারি না পরীক্ষার হল থেকে। ঠিক আছে? তাহলে দেখো, বছরকে প্রকাশ করা হয় এম দ্বারা, সম্ভাবনাকে প্রকাশ করা হয় পি, প্রবাবিলিটি দ্বারা। এতটুকু শুধু মনে রাখবো, বছরকে এন দ্বারা, সম্ভাবনাকে কি দ্বারা? পি দ্বারা। দুইটাই গড় আয়ের হার, এইটাও গড় আয়ের হার, এটাও হচ্ছে গড় আয়ের হার। বছর থাকলে কি করব? শুধু মনে রাখবা বছর সব সময় ভাগ হয়, প্রবাবিলিটি বা সম্ভাবনা সব সময় গুণ হয়। এই দুইটা লাইন শুধু মনে রাখবা যে বছর সব সময় কি হবে? ভাগ হবে, আর প্রবাবিলিটি বা সম্ভাবনা সব সময় কি হবে? সব সময় হচ্ছে গুণ হবে। ক্লিয়ার? তাহলে এই যে এখানে বছর, দেখো বছর কি হয়েছে? ভাগ হয়েছে। বছর কি হয়েছে? ভাগ হয়েছে। সামেশন অফ আর মানে মুনাফার হারের যোগফলের সমষ্টি। 5 বছরের মুনাফার হার দেওয়া আছে, তো 5 বছরের মুনাফার হারগুলোকে আমি একসাথে যোগ করব, 5 দ্বারা কি করব? ভাগ করব। তাহলে এই যে এন কোথায় আসলো? নিচে আসলো, ভাগ হয়েছে। আবার এখানে সামেশন অফ আর আই ইন্টু পি আই, এই যে প্রবাবিলিটি সবসময় কি হয়? গুণ হয়। এটা শুধু মনে রাখতে হবে। এখন দেখো, আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে উপরে হচ্ছে সামেশন অফ আর আই মাইনাস আর বার হোল স্কয়ার। এই যে আমরা আর বার বের করছি, সেই আর বারটাই হচ্ছে এখানে বসবে, হোল স্কয়ার বসবে। আর হচ্ছে কি? মুনাফার হার থেকে গড় মুনাফার হার মাইনাস হবে, নিচে হচ্ছে এন মাইনাস ওয়ান। এতটুকু মাথায় রাখতে হবে যে নিচে কি হচ্ছে? এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান দ্বারা ভাগ হয়। এই যে উপরে যে ব্যাপারটুকু আছে সামেশন অফ আর আই মাইনাস আর বার হোল স্কয়ার, এইটা প্রবাবিলিটিতেও আছে, কিন্তু এর নিচে কোনো কিছু ভাগ নাই, এর সাথে গুণ হবে প্রবাবিলিটি, কারণ প্রবাবিলিটি বা সম্ভাবনা কি হয়? সম্ভাবনা হচ্ছে গুণ হয়। ক্লিয়ার? বিভেদাঙ্কের সূত্র সম্ভাবনার ক্ষেত্রেও যেটা, বছরের ক্ষেত্রেও কি একই। বছরের ক্ষেত্রে যেটা বিভেদাঙ্ক,
সম্ভাবনার ক্ষেত্রে সেইটাই কি বিভেদাঙ্কের সূত্র, সূত্রে কোনো চেঞ্জ নাই। উপরে হচ্ছে আদর্শ বিচ্যুতি, নিচে হচ্ছে গড় আয়ের হার। উপরে আদর্শ বিচ্যুতি, নিচে গড় আয়ের হার ইনটু হচ্ছে 100। তাহলে সূত্রটা আমরা মোটামুটি দেখলাম। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব। 3টা ম্যাথ করাবো এই একটা সমস্যার, ক্লিয়ার? যাতে কারণ এটা থেকে 90% প্রশ্ন 90% প্রশ্ন আসে এই 3টা সূত্র থেকে। এই অধ্যায়ের 90% প্রশ্ন আসে এই 3টা সূত্র থেকে। মানে নরমালি গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক, গড় আয়ের হার, আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক, এই 3টা সূত্র থেকে একটা সৃজনশীল আসে, আর পোর্টফোলিও থেকে আরেকটা সৃজনশীল আসে, পোর্টফোলিও আয়ের হার এবং পোর্টফোলিও ঝুঁকি, ক্লিয়ার? মাঝে মাঝে সহ সম্বন্ধ, সহ বেদাঙ্ক, তারপর হচ্ছে সিএপিএম, এগুলো মাঝে মাঝে রেয়ার আসে, কিন্তু এই দুইটা হচ্ছে মেইন। এই দুইটা সূত্রের টপিকগুলো হচ্ছে কি মেইন, ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা সূত্রটা দেখলাম, সূত্রটা আমরা শিখলাম। এখন আমরা সরাসরি ম্যাথে চলে যাব, ক্লিয়ার? ওকে, দেখো এইখানে একটা খুবই মনোযোগ সহকারে অঙ্ক করবা। এইখানে একটা কোম্পানি দেওয়া আছে, অঙ্ক আমিও করব বোর্ডে, আমার সাথে সাথে তোমরা একটু করার চেষ্টা করবা, প্র্যাকটিস হয়ে যাবে। কারণ আমাদের ফিনান্স পরীক্ষা অনেক দেরিতে, আবার ফিনান্স পরীক্ষার আগে 7 দিন আমাদের বন্ধ আছে। তো ওই 7 দিনে আমরা আবার একটা ক্লাস নিব, একটা সিকিউ ক্লাস নিব, আর হচ্ছে বোর্ডের কিছু কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো, যাতে পরীক্ষার আগে একটা প্র্যাকটিস হয়। তো এখন আমরা যদি প্র্যাকটিস করে করে ক্লাসটা করি, তাহলে হচ্ছে আমাদের জন্য ভালো হবে, আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, আর আমার ফিনান্স নিয়ে কোনো টেনশন করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা ম্যাথটা আগে একটু বুঝাই নেই। দেখো এর ভিতরে বলছে কি, দেওয়া আছে সম্ভাবনা, দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে সম্ভাবনা। যেহেতু সম্ভাবনা দেওয়া আছে, সম্ভাবনার সূত্রটা কি অঙ্কের ভিতরে আমরা ইউজ করব। প্রকল্প ক আছে, প্রকল্প খ আছে। দেখো দুইটা দুই রকম ভাবে দেওয়া, কয়েকটা একরকম ভাবে দেওয়া, কয়েকটা আরেক রকম ভাবে দেওয়া। কেন দিছি? কারণ যেভাবেই দেওয়া থাকুক, পরীক্ষাতে যাতে তোমাদের মাথাটা কি না হয়, গরম না হয়, ক্লিয়ার? এইখানে আমি একই উদ্দীপকে 2 রকম ভাবে দিছি, কিন্তু পরীক্ষাতে 2 রকম ভাবে থাকবে না। হয় শুধু এইভাবে থাকবে, আর নয়তো শুধু এইভাবে ভগ্নাংশে দেওয়া থাকবে। আমি 2 রকম ভাবে কেন দিছি? যাতে আমরা একটা অঙ্কের ভিতরে 2টা সিস্টেম শিখতে পারি, ঠিক আছে? তাহলে সরাসরি এইভাবে দেওয়া থাকবে, অথবা এইভাবে পার্সেন্টেজ আকারে কি করা থাকবে, বা ভগ্নাংশ আকারে কি করা থাকবে, আমাদের দেয়া থাকবে, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো গতে বলছে প্রকল্প খ এর আদর্শ বিচ্যুতি কি করো, নির্ণয় করো। প্রকল্প খ এর, এই যে প্রকল্প খ এর আদর্শ বিচ্যুতি, তাহলে খ প্রকল্প কোনটা? এই যে এইটা প্রকল্প খ, এর আদর্শ বিচ্যুতি কি করতে বলছে, আমাদেরকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রকল্প খ এর আদর্শ বিচ্যুতি এখন কি করব, নির্ণয় করব। তাহলে আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে গেলে আমার সবার আগে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাকে একের গ, আমাকে সবার আগে করতে হবে কি, আমাকে সবার আগে করতে হবে গড় মুনাফার হার, আমাকে করতে হবে গড় মুনাফার হার অথবা গড় আয়ের হার, গড় আয়ের হার। এই জিনিসটা আমার নির্ণয় করতে হবে, গড় আয়ের হার। যেহেতু এটা হচ্ছে প্রবাবিলিটির অঙ্ক, সেহেতু আমার করতে হবে কি, আমার করতে হবে সামেশন অফ আর আই ইন্টু কি, ইন্টু হচ্ছে পি আই। এই সূত্রটা আমার লিখতে হবে, ঠিক আছে? এখন আমরা আস্তে আস্তে অঙ্কটা কি করব, অঙ্কটা করব, ক্লিয়ার? দেখো এইখানে আর আই কত, প্রকল্প খতে 0.25, সম্ভাবনা হচ্ছে 0.25। তাহলে আমি লিখব 0.25 ইন্টু 0.25 প্লাস, ঠিক আছে? তাহলে প্রথম বছরের আর এর মান, আয়ের হারের মান, প্রথম বছরের প্রবাবিলিটির মান, দুইটাকে একসাথে আমি গুণ করলাম, যোগ। এখন দ্বিতীয় বছরেরটা লিখবো, যোগ করে আমি তৃতীয় বছরেরটা লিখবো। 4 বছর হলে এভাবে 4টা হবে, 5 বছর হলে এইভাবে 5 বার আমার কি করতে হবে, লিখতে হবে। তো দ্বিতীয় বছর বলছে আয়ের হার 0.18 আর সম্ভাবনা হচ্ছে 0.35। তো এটা আমরা এখন কি করব, লিখে দিব। আমরা লিখবো 0.18 ইন্টু 0.35, আবার প্লাস দিব। প্লাস দেওয়ার পর আমরা এখন খেয়াল করি, আমাদের প্রকল্পতে আয়ের হার দেওয়া আছে 0.28, সম্ভাবনা দেওয়া আছে 0.30। তাহলে এটা আমরা লিখে দিব 0.28
ইন্টু 0.30। এখন আমরা এইটার ক্যালকুলেশনটা করব, এটার ক্যালকুলেশনটা আমরা এখন করব। এটার ক্যালকুলেশন যদি করি তাহলে 0.25 ইন্টু 0.25 দিলে হয় হচ্ছে আমার 0.0625 প্লাস 0.18 ইন্টু 0.35 তাহলে হয় 0.063 প্লাস 0.28 ইন্টু 0.30 তাহলে আমার হয় কি, আমার হয় হচ্ছে 0.084। এখন সবগুলোকে যদি যোগ করি 0.0625 প্লাস 0.063 তাহলে আমার হয় হচ্ছে 0.2095। এটাকে আমরা লিখতে পারি বা 20.95%। ক্লিয়ার? 20.95%। আশা করি তোমরা এটা বুঝছো, আশা করি তোমরা এটা বুঝছো। এই যে আমি এটাকে লিখতে পারি কি, লিখতে পারি 20.25%। এটা কিভাবে বের করছি, এই দশমিকটাকে 100 দ্বারা গুণ করছি, তারপরে এটা আমার এই হারে কি হয়ে গেছে, হারে নির্ণয় হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম যে যদি এইভাবে আয়ের হার দেওয়া থাকে, ভগ্নাংশে যদি বা দশমিকে যদি কি করা থাকে, আমার আয়ের হারগুলা দেওয়া থাকে, অঙ্ক পুরোটা আমি নরমালি করতে থাকবো, অঙ্কটা করব, ফাইনাল রেজাল্ট বের হওয়ার পর তাকে আমি 100 দ্বারা গুণ করব। 100 দ্বারা গুণ করলেই আমার এইভাবে পার্সেন্টেজে কি হবে, মানটা নির্ণয় হয়ে যাবে। ক্লিয়ার? তোমরা কি বুঝছো? বুঝলে হচ্ছে কমেন্ট করো যে ক্লিয়ার। তাহলে আমি আদর্শ বিচ্যুতি শুরু করে দেই, ঠিক আছে? কারণ আমাদের সময় কম, আমাদের অনেক কিছু পড়তে হবে। ওকে, আচ্ছা। এখন হচ্ছে আমরা আদর্শ বিচ্যুতি করব। সরাসরি কি করব, সরাসরি আমরা করব আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি। তাহলে আদর্শ বিচ্যুতির সূত্রটা কি? আদর্শ বিচ্যুতির সূত্র হচ্ছে প্রথমে একটা কি দিতে হবে, আমার রুট দিতে হবে। তাহলে রুটের নিচে কি আছে, সামেশন আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পি আই, ইন্টু কি, ইন্টু হচ্ছে পি আই। ওকে, আচ্ছা। তাহলে দেখো এখানে অনেকগুলো লেখা আমার লিখতে হবে। 3 বছরের আর আই মাইনাস এই যে আর বার, এখন আর বার এটাও লিখতে পারি আমি, আর বার আমি এটাও লিখতে পারি, ঠিক আছে? এখন যেহেতু এইভাবে দশমিকে দেওয়া আছে, আর এর মান দশমিকে দেওয়া আছে, আর বারের মানটা আমি দশমিকে আমার নিতে হবে, এই জিনিসটাই মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে এখানে আর এর মান দেওয়া আছে দশমিকে 0.25, 0.25, এটাকে তুমি যদি 25% ধরো তাহলে অঙ্ক হবে 0.25 ধরে করলেও অঙ্ক কি হবে, এটাকে 18% ধরে করলেও হবে, 0.18 ধরে করলেও হবে, এটাকে 28 ধরে করলে হবে, 0.28 ধরে করলে হবে। এখন এটাকে আমি পার্সেন্টেজে করে তোমাদেরকে অঙ্কটা করে দেখাই। তাহলে প্রথমটা 25, পরেরটা 18, পরেরটা হচ্ছে 28। তাহলে প্রথমটা কত, প্রথমটা হচ্ছে 25। তাহলে আমি লিখবো 25 মাইনাস 20.95 হোল স্কয়ার ইন্টু পি আই এর মান কত, পি আই এর মান হচ্ছে 0.25, লিখবো 0.25, ঠিক আছে? তারপর একটু দূরে আমরা প্লাস দিব, একটু দূরে আমরা কি করব, একটু দূরে আমরা প্লাস দিব, প্লাস। ওকে, তারপরে হবে কি, তারপরে হবে 18, 18 মাইনাস 20.95 হোল স্কয়ার ইন্টু হবে কত, এই যে 0.35, 0.35। ক্লিয়ার? তারপরে আবার কি হবে, আবার হবে প্লাস, আবার হবে প্লাস। তাহলে প্লাস দেওয়ার পর লাস্টের যে সূত্রটা সেটা আমাদের লিখতে হবে, হবে কি, হবে হচ্ছে 28 মাইনাস 20.95 হোল স্কয়ার ইন্টু 0.30। এই ক্যালকুলেশন করার পরেই আমাদের ম্যাথ কি শেষ, এই ক্যালকুলেশন করার পরে আমাদের ম্যাথ কি হয়ে যাবে, ম্যাথ শেষ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি এইখানে সরাসরি 25 ধরছি, যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা একটু খেয়াল করো।
আমি এখানে সরাসরি 25 লিখছি, এই যে 0.25 সেটাকে আমি পার্সেন্টেজে কনভার্ট করছি, 100 দ্বারা গুণ করছি, সরাসরি লিখছি 25। 0.18 সরাসরি লিখছি 18, 0.28 সরাসরি লিখছি 28। ক্লিয়ার? আমি যদি এখানে 25 না লেখা লিখতাম 0.25, প্রশ্নে যেটা বলা আছে সেটাই 0.25, তাহলে আমার মাইনাস দিতে হতো 0.2095। যদি এটাকে আমি দশমিকে রাখতাম তাহলে আর বারের মানটা আমার দশমিকের মান আনতে হইতো, আমি এইটা আনতে পারবো না তখন। যদি আমি আর এর মান, আয়ের হারের মান দশমিকে নেই, আমার আর বারের মান আমার এই যে দশমিকে কি করতে হবে, এই যে দশমিকে হচ্ছে আমার নিতে হবে। আমি যেহেতু আর এর মান পার্সেন্টেজে নিছি, এই কারণে আমি আর বারের মানটাও হচ্ছে এই 20.95 কি করছি, আনছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন এর ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করো, নিজেরা করে একটু জানাও তো এর অ্যান্সারটা কি হবে। এই ক্যালকুলেশনটা একটু নিজেরা করো খাতায় করে, আমাকে অ্যান্সারটা একটু জানাও, ঠিক আছে? দ্রুত করো, করে একটু অ্যান্সারটা জানাও, আমিও করতে থাকি তোমাদের সাথে সাথে। একটু দ্রুত করো, খাতায় একটু প্র্যাকটিস করলে অঙ্কটা একবারে কি হয়ে যাবে, শিখা হয়ে যাবে, আর আমাদের না করলেও চলবে পরে, ঠিক আছে? আঠাশ মাইনাস 20.95 হোল স্কোয়ার 0.30। ওকে, প্লাস 3.0458 প্লাস 4.1006 রুট ওভার অ্যান্সার। ওকে ওকে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কত বের হয়েছে? আমাদের ফাইনাল অ্যান্সার বের হয়েছে ইকুয়াল 4.69%। 4.69%, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 4.69%, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা আশা করি আমরা কি করতে পারছি, বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো আমরা এইটারই কি করব, এটারই হচ্ছে বিভেদাঙ্ক নির্ণয় করব। বলছে তোমার মতে কোন প্রকল্পের ঝুঁকি কম তা বিভেদাঙ্কের মাধ্যমে কি করো, বিভেদাঙ্কের মাধ্যমে নির্ণয় করো। আমার কি করতে হবে, প্রকল্প ক এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে। এই যে আমরা আদর্শ বিচ্যুতিটা নির্ণয় করছি প্রকল্প খ এর, কোন প্রকল্পের, প্রকল্প খ এর। ঠিক একইভাবে আমাদের প্রকল্প ক এর আদর্শ বিচ্যুতি কি করতে হবে, নির্ণয় করতে হবে। নির্ণয় করার পর আমাদের নির্ণয় করতে হবে বিভেদাঙ্ক, বিভেদাঙ্ক অথবা সিভি, বিভেদাঙ্ক বা সিভি নির্ণয় করতে হবে, ঠিক আছে? কোভেরিয়েন্স। ওকে, এরপর যার বিভেদাঙ্ক কম তার ঝুঁকিও কম, সেইখানে আমার বিনিয়োগ করা উচিত। আদর্শ বিচ্যুতিও কম হলে ভালো, বিনিয়োগ করা উচিত। বিভেদাঙ্ক কম হলে ভালো, বিনিয়োগ কি করা উচিত, আমাদের করা উচিত। দুইটা ক্ষেত্রেই যদি ঝুঁকির পরিমাণ কম হয় তাহলেই শুধুমাত্র কি করা উচিত, বিনিয়োগ করা উচিত, ঠিক আছে? তাহলে এই যে প্রকল্প ক, এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা গড় মুনাফার হার করবা, আদর্শ বিচ্যুতি করবা এবং এইটার বিভেদাঙ্ক তোমরা নির্ণয় করে খ এর সাথে তুলনা করবা। খ তো আমি করে দিছি, খ এর বিভেদাঙ্ক আমি কি করে দিব, এখন তোমাদেরকে করে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি খ এর, প্রকল্প খ এর বিভেদাঙ্ক যদি আমরা নির্ণয় করতে যাই, প্রকল্প খ এর বিভেদাঙ্ক যদি আমরা কি করতে চাই, নির্ণয় করতে চাই, তাহলে আমাদের প্রকল্প খ, প্রকল্প খ সিভি ইকুয়াল টু নিচে হচ্ছে আর বার, উপর হচ্ছে কি আদর্শ বিচ্যুতি, ইন্টু কত, ইন্টু হচ্ছে 100। ওকে, আমার আর বারের মান ছিল কত, আর বারের মান ছিল 20.95, আর আদর্শ বিচ্যুতির মান ছিল কত, 4.69, ইন্টু কত, ইন্টু হচ্ছে 100, ইন্টু হচ্ছে 100। তাহলে আমার 4.69 ভাগ 20.95 ইন্টু কত, 100।
তাহলে আমার আদর্শ বিচ্যুতি হবে 22.39%। 22.39%, এটাই হচ্ছে আমার কি বিভেদাঙ্ক, সরি এটাই হচ্ছে আমার বিভেদাঙ্কের মান। কত হয়েছে? 22.39%। কোন প্রকল্পের? খ প্রকল্পের। এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখবো কারা কারা, কাদের কাদের ডেডিকেশন আছে, কারা কারা বাকি অঙ্কটুকু করছে। প্রকল্প ক এর আদর্শ বিচ্যুতি এবং বিভেদাঙ্ক বের করতে হবে। খয়েরটা তো আমি করেই দিলাম, তারপর তোমরা সিদ্ধান্ত নিবা যে কোন প্রকল্পে বিনিয়োগ করা ভালো, কোন প্রকল্পে বিনিয়োগ করা যাবে না। কোন প্রকল্পে বিনিয়োগ করতে হবে? যে প্রকল্পের আদর্শ বিচ্যুতির পরিমাণ কম সেই প্রকল্পতে কি করতে হবে? বিনিয়োগ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আরেকটা স্টাইলের অঙ্কে যাই। এই যে দেখো, এই অঙ্কটা কি করাই দিতে হবে কিনা একটু কমেন্টে জানাও। এই অঙ্ক ধরো উদ্দীপকে এমন একটা প্রশ্ন দেওয়া আছে, বলছে প্রকল্পের বিভেদাঙ্ক নির্ণয় করো। প্রকল্পের বিভেদাঙ্ক বা সিভি নির্ণয় করে সিদ্ধান্ত গ্রহণ করো। অঙ্কের ভিতরে এইরকম উদ্দীপক দেওয়া আছে, নগদ আন্তঃপ্রবাহ দেওয়া আছে টাকায়, আর সম্ভাবনা বিন্যাস কি করা আছে এইভাবে দেয়া আছে। তো এই অঙ্কটা তোমাদের করে দিতে হবে কিনা একটু কমেন্টে জানাও দ্রুত। আর যদি তোমরা পারো তাহলে আর দেখাবো না। ঠিক আছে, একটু দ্রুত দেখো। এই অঙ্ক কি তোমরা কখনো দেখছো বা এই অঙ্ক কি তোমরা কখনো করছো বা পারো? একটু জানাও। এভাবে টাকা দেওয়া থাকলে কিভাবে করতে হয়, টাকা দেওয়া থাকলে কিভাবে করতে হয় একটু বলো। টাকা দেওয়া থাকলে আয়ের হার দেওয়া নাই, দেওয়া আছে টাকা, টাকার পরিমাণ দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করতে হয়। এইভাবে বোর্ডে প্রশ্ন আসে, অনেক বোর্ডে প্রশ্ন আসছে। ঠিক আছে, তো এইভাবে টাকার অ্যামাউন্ট দেওয়া থাকলে অঙ্কটা কিভাবে করতে হয়, এটা কি তোমরা পারো কিনা বা আগে কখনো করছো কিনা একটু কমেন্টে দ্রুত জানাও। একটু দেখি তো, আমরা অনেকক্ষণ অঙ্ক করে ফেলছি, আমরা একটু আড্ডা দেই। একটু একটু বলো দ্রুত। এই অঙ্কটা কি করাই দিতে হবে? আস্তে আস্তে কমে যায়, সবাই ক্লাস করতে চায়, ক্লাস শুরু হলে আর ক্লাস করতে চায় না, অস্থির হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, ফোনের দিকে তাকায় থাকতে থাকতে ক্লাস করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে যায়। আর রিলস দেখা শুরু করলে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যায়, মাথাও ব্যথা করে না, চোখও ব্যথা করে না, মাথা ঝিমঝিমও করে না, গাও গোলায় না। ক্লাস করতে আসলেই আধা ঘন্টা 1 ঘন্টা একটু পড়লেই মাথা ব্যথা করে, চোখটা ঝিমঝিম করে, একটু ঘুম ঘুম আসে, একটু ক্ষুধা লাগে, পানি পিপাসা লাগে। ঠিক আছে, আচ্ছা দেখো দেখো, এই অঙ্কটা করাই দিতে হবে কিনা একটু কমেন্ট করো, নাকি আঙ্গুলে ব্যথা একটু কমেন্ট করো। একটু দ্রুত, এই অঙ্কটা কি করাই দিব নাকি করাবো না? তোমরা কি ঘুমায় গেছো? একটু সজাগ হও, একটু নিজেকে জাগাও। পরীক্ষার আর মাত্র কয়দিন আছে, একটু নিজেকে জাগাও। এখনো যদি নিজেকে না জাগাও সারা জীবন ঘুমাইয়েই থাকতে হবে। ঠিক আছে, দ্রুত। বুঝছি, এটা তোমাদের মনে হয় না শিখাতে হবে। ঠিক আছে, তোমরা এটা পারো আশা করি। তাও আমি একটু যেহেতু টিচার একটু বলে দেই, আয়ের হার থাকতে আমরা যেভাবে অঙ্কটা করছি ঠিক সেভাবে আমাদের কি করতে হবে, এই অঙ্কটাও করতে হবে। এইটাকে আমার আয়ের হার ধরে নিতে হবে। আয়ের হার যখন দেওয়া ছিল আমরা কি করছি, আয়ের হার যখন দেওয়া ছিল আমরা আয়ের হারের সাথে সম্ভাবনাকে গুণ করছি, আয়ের হারের সাথে সম্ভাবনাকে আবার গুণ করছি, একটা একটা করে যোগ করছি। এখন আয়ের হার দেওয়া নাই, এখন দেওয়া আছে টাকা। তাহলে আমরা কি করব, আমরা টাকাকে সম্ভাবনা বিন্যাস দ্বারা গুণ করব, আর কি করব, যোগ করব। ঠিক আছে, আমি অঙ্কটা করাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে কি করো, খেয়াল করো, যাতে পরীক্ষাতে আয়ের হারের বদলে এভাবে যদি টাকাও আসে তাও যাতে আমি অঙ্কটা পরীক্ষাতে কি করতে পারি। ঠিক আছে, ওকে। আমি এটা কয় নাম্বার অঙ্ক, এটা আচ্ছা নাম্বার দেওয়া নাই, এটা হচ্ছে টাকার অঙ্ক। ওকে, তাহলে আমি যদি শুরু করি, আমাকে বলছে বিভেদাঙ্ক নির্ণয় করতে, আমার সর্বপ্রথম শুরু করতে হবে আমার আয়ের হার দিয়ে। কি দিয়ে? আয়ের হার দিয়ে। তাহলে আমি 2 নাম্বার ম্যাথ,
আমি শুরু করলাম, আমি প্রথমে লিখলাম গড় আয়ের হার, গড় আয়ের হার, ঠিক আছে, গড় আয়ের হার আর বার ইকুয়াল টু সামেশন অফ আর আই ইন্টু কি পি আই। তাহলে আমি সমান সমান দেই, আবার এখানে দেই সমান সমান, কোনো সমস্যা নাই। আচ্ছা আমি একটা কাজ করি, গড়ের হার আর বার সমান সমান সামেশন অফ আর আই ইন্টু কি ইন্টু হচ্ছে পি আই সমান সমান। দেখো প্রথমে আমার দেওয়া আছে 60,000, সম্ভাবনা বিন্যাস 0.60, ঠিক আছে। তাহলে আমি এখানে লিখবো 60,000 ইন্টু 0.60, এই তো তোমরা বুঝা যাবে এখন, ঠিক আছে। আবার প্লাস আছে কত হাজার, 10,000, সম্ভাবনায় আছে 10, তাহলে লিখবো 10,000 ইন্টু 0.10 প্লাস আবার আছে কত হাজার, আছে হচ্ছে আমার 10,000, সম্ভাবনাতে আছে 20, তাহলে লিখবো 10,000 ইন্টু 0.20 আবার প্লাস এখানে আছে দেখো টাকা আছে 20,000, সম্ভাবনা বিন্যাস আছে কত 0.10, তাহলে আমি লিখবো কি, আমি লিখবো 20,000 ইন্টু 0.10। এই যে টাকার অ্যামাউন্ট গুলো আমি লিখবো, যোগ করে দিব, আমার অ্যান্সার কি হয়ে যাবে, আমার অ্যান্সার নির্ণয় হয়ে যাবে, অ্যান্সার নির্ণয় হয়ে যাবে। ক্লিয়ার সবাই, বুঝছো? একদম ইজি, একদম ইজি। তাহলে যদি এভাবে টাকায় দেওয়া থাকে, টাকা দেওয়া থাকে, আয়ের হার দেওয়া নাই, টাকা দেওয়া আছে, তাহলে আয়ের হার দেওয়া থাকলে আমরা যেভাবে করতাম আমরা সেইভাবেই করব, আয়ের হারকে আমরা টাকা ধরে নিব, জাস্ট এটাই, আর কোনো কিছুই করা লাগবে না। তাহলে দেখো এই যে 60,000কে আমি গুণ দিছি 60 দ্বারা, 10,000কে গুণ দিছি 0.10 দ্বারা, আবার 20,000কে গুণ দিছি 0.10 দ্বারা, ঠিক আছে। মানে একদম সেম টু সেম, জাস্ট আয়ের হারের বদলে কোনগুলো আসবে, টাকার অ্যামাউন্ট গুলো এখানে আসতে থাকবে। ক্লিয়ার? আচ্ছা ওকে, এখন যদি ক্যালকুলেশন শেষ করি তাহলে হচ্ছে 60,000 ইন্টু 0.60, এখানে হবে 36,000 টাকা, 36,000 যোগ 10,000 ইন্টু 0.10, এখানে হবে 1,000 যোগ এখানে হবে হচ্ছে তোমার 10,000 ইন্টু 0.20, এখানে হবে 2,000 প্লাস 20,000 ইন্টু 0.10, এখানে হবে 2,000। ওকে আচ্ছা, তাহলে আমার টোটাল টাকা হবে 41,000 টাকা, 41,000 টাকা। এই যে আমার গড় আয়ের হার কি হয়ে গেল, গড় আয়ের হার আমার নির্ণয় হয়ে গেছে, গড় আয়ের হার আমার কি হয়ে গেছে, নির্ণয় হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা এখন এই অঙ্ক থেকে বিভেদাঙ্ক নির্ণয় করার জন্য গড় আয়ের হারের পর আমার করতে হবে কি, আমার করতে হবে আদর্শ বিচ্যুতি। তাহলে আদর্শ বিচ্যুতির সূত্রটা আমি লিখে দেই, এই সূত্র কমপ্লিট তোমরা করবা, এই সূত্র কমপ্লিট কারা করবা, তোমরা করবা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার? তাহলে দেখো আমি এখানে সূত্রটা জাস্ট লিখে দেই তোমাদেরকে। সূত্রটা কি হবে আদর্শ বিচ্যুতির, ইকুয়াল টু এই যে হোল স্কয়ার, তারপর হবে সামেশন অফ, এখানে হবে আর আই মাইনাস আর বার হোল স্কয়ার ইন্টু পি আই। আর একটু সহজ করে দেই, কারণ আমাদের অনেকগুলো পড়া শেষ করতে হবে, সবগুলো অঙ্ক পুরোপুরি করা যাবে না, ঠিক আছে। তাহলে এই যে আর, এই আরটা প্রথমটা কত 60,000, তাহলে 60,000 মাইনাস 41,000 হোল স্কয়ার ইন্টু 0.60, ঠিক আছে, 0.60, তারপরে হবে প্লাস 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 দিয়ে আমি কি লিখবো, প্লাস দিয়ে আমি লিখবো 2 নাম্বারটা কত 10,000, ঠিক আছে। তাহলে আমি লিখবো 10,000 মাইনাস 41,000 হোল স্কয়ার ইন্টু 0.10। ক্লিয়ার? ওকে, তো এইভাবে হচ্ছে আমার বাকি দুইটাও লিখতে হবে, আমার বাকি দুইটাও লিখতে হবে, লিখে দেই। তাহলে হচ্ছে আবার 10,000 মাইনাস 41,000 হোল স্কয়ার ইন্টু 0.20, আবার হচ্ছে প্লাস প্লাস দিয়ে আবার লিখবো কি 20,000
মাইনাস 41,000 হোল স্কয়ার ইন্টু 0.10। ক্লিয়ার? তাহলে এইভাবে টাকা দেওয়া থাকলে এইভাবে টাকার সাহায্যে আমার কি করতে হবে, সূত্রটা প্রয়োগ করতে হবে। যখন আয়ের হার দেওয়া থাকতো আমরা আয়ের হার আনতাম, টাকা দেওয়া আছে আমরা টাকা আনতেছি। এই যে আর বার আমি কত বের করছি, আর বার আমি বের করছিলাম কত, এই যে আর বার আমি বের করছিলাম কত, আর বার আমি বের করছিলাম কত, আর বার আমি বের করছিলাম 41,000 টাকা, 41,000 টাকা, আর বার বের করছি 41,000 টাকা। ঠিক আছে? তো এই 41,000 আমি আদর্শ বিচ্যুতিতে, এই যে আর বার আদর্শ বিচ্যুতিতে, এই যে আর বার, এই আর বারকে আমি ধরতেছি কত হাজার, এই যে 41,000, এই যে 41,000। ঠিক আছে? এই যে 41,000 আমি কি ধরতেছি, আর বারকে 41,000 টাকা কি করতেছি, ধরতেছি। ক্লিয়ার? আর এই যে আর, এটা কি করতেছি 60,000, প্রথম বছর ছিল 60,000, পরের বছর ছিল 10,000, মানে সেম টু সেম আয়ের হারের মতোই, কিন্তু এটা যেহেতু টাকা দেওয়া আছে আমি টাকা দিয়ে অঙ্কটা কি করব, পুরোটা কমপ্লিট করব। ক্লিয়ার? তো অ্যান্সার যেটা বেরোবে তোমরা অ্যান্সারটা বের করবা, বের করে এই অঙ্কের বিভেদাঙ্কটা তোমরা নির্ণয় করে আমাকে জানাবা যে বিভেদাঙ্কটা আসলে কত নির্ণয় হয়। ঠিক আছে? ওকে।